বর্তমানে ইয়ামাহা R15 ভার্সন 4 এবং R15M এই দুটো বাইক বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। কিন্তু গত 2 মাস আগে অর্থাৎ 1.5 থেকে 2 মাস আগে মার্চ এপ্রিলের নাগাদ আমরা দুটো R15M একটা ইউনিট এবং R15 ভার্সন 4 এই দুটো বাইক আমরা আমাদের হাতে পেয়েছিলাম, যেটা এসিআই মোটরস ইয়ামাহার ডিস্ট্রিবিউটর বাংলাদেশে এনেছিল অ্যাজ এ টেস্ট ইউনিট হিসেবে। সো আমরা চিন্তা করলাম বাইক দুটো চালাবো, কিন্তু কিভাবে? তো আমরা একটু ইন্টারেক্টিভ ওয়েতে যেতে চাচ্ছিলাম। সো আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফ, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া যে রাইড বলি, সেই রাইডে আমরা এই দুটো বাইক পাঠাতে যাচ্ছিলাম। বাট আমরা চাচ্ছিলাম এটা ফুললি আমাদের ভরপুরভাবে টেস্ট করতে। ভরপুর কী রকম? যে আমরা চেষ্টা করেছি দুটো বাইক R15M 500 1000 অর্থাৎ ঢাকা তেঁতুলিয়া ঢাকা এবং R15 ভার্সন 4 ঢাকা টেকনাফ ঢাকা। সো আমরা এই দুটো বাইক টেস্ট রাইড করেছি। এই দুটো না, এটার পেছনের গল্প আপনাদেরকে শোনাবো। সো টেস্ট রাইড করেছি কীভাবে, কি বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের এই টেস্টটা একটু করতে চাইছিলাম ভিন্ন, তাই আমরা দুটো বাইকে দুটো টিমকে বিভক্ত করেছিলাম। একটা টিমে ছিল নয়ন ভাই এবং নয়ন ভাইয়ের ওয়াইফ, যেটা ছিল R15M এবং R15 ভার্সন 4-এ। আরেকটা জিনিস আমরা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে কি আমাদের তাহসান, তার হচ্ছে R15 ভার্সন 3। আমরা এই বাইকটাকে তাদের সাথে ট্যুরে পাঠাই। রিজনটা হচ্ছে আমরা পিলিয়ন সহ পাঠানোর রিজন হচ্ছে গিয়ে পিলিয়ন সহ এই বাইকটার কমফোর্টেবিলিটি কীরকম এটা দেখা, আর একটা হচ্ছে গিয়ে এটার সাথে R15 ভার্সন 3-র সাথে ভার্সন 4 বা R15M এর ইঞ্জিন পারফরমেন্স বা ওভারঅল পারফরমেন্সের কোনো ডিফারেন্স থাকে নাকি, এই জিনিসটাকে চেক করা। সো প্রশ্নটা হচ্ছে এখানে যেটা আসতে পারে, সেটা হচ্ছে কেন নয়ন ভাই এবং নয়ন ভাইয়ের ওয়াইফকে এখানে এই ট্যুরে ইনভলভ করা। আমাদের যে মেইন রিজনটা ছিল, এটা হচ্ছে নয়ন ভাইয়ের R15 ভার্সন 2। এটা ওনারা পিলিয়ন সহ মুভ করে এবং প্রচুর জার্নি করে, প্রচুর ট্যুরও করেন। সো আমরা দেখতে চেয়েছিলাম এই ভার্সন 2 থেকে ভার্সন 4 বা M এর যে পিলিয়ন সহ মুভমেন্টের যে একটা আরামদায়কের ব্যবস্থা থাকতে পারে, এটা কতটুকু কমফোর্টেবল উইথ পিলিয়ন ট্রাভেল করার ক্ষেত্রে। আর তাহসান তো রয়েছে ভিতরি নিয়ে। সো লেটস জয়েন আমাদের এই ভিডিওতে। আমরা ওনাদের থেকে গল্প শুনবো সম্পূর্ণ ট্যুরের, আর সাথে সাথে জেনে নেব এর পারফরমেন্স এবং অন্যান্য ডিটেলস নিয়ে। সো নয়ন ভাই, আপনারা যখন ফার্স্ট ট্যুরটা শুরু করলেন, আমি যতটুকু জানি সকালবেলায় বেশ ঢাকা শহরের ভিতরে জ্যাম পেয়েছেন। জি। দেন গিয়ে আপনারা হাইওয়েতে উঠলেন। সো এই ব্যাপারটুকু যদি শুরু করেন। আমরা বাইকটা পাই আগের দিন রাতে। আচ্ছা। তো রাতে আমরা বের হইনি, আমরা সকালে বের হই বাইকটা নিয়ে। ঢাকা শহরের জ্যাম, আমি যেহেতু V2 রাইডার, জ্যাম প্রথমে বাইকটির সাথে মানাই নিতে প্রথমে একটু সময় লাগছে আর কি। এটা স্বাভাবিক, সবারই মানাই নিতে একটু। তারপরে আমার কাছে মানে কমফোর্টেবল মনে হয়েছে, V2-র চেয়ে আমার কাছে M-টা অনেক কমফোর্টেবল মনে হয়েছে। এবার জ্যামের পরে যখন আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠলাম, তখন আমি বাইকের মূল রূপটা দেখতে পাইলাম, মানে M-এর পারফরমেন্স, আমার স্টেবিলিটি, আপনার কন্ট্রোলিং আমার কাছে মুগ্ধ করছে, যেটা সত্যি কথা। আপনার V3 অথবা V2-র চেয়ে অনেক বেটার মনে হয়েছে আমার কাছে। মানে কোন অ্যাঙ্গেলে এইটার কন্ট্রোলিংটা খুব ভালো? কন্ট্রোলিংটা খুব ভালো, হ্যান্ডেল বার আরও আপ করা হয়েছে, সিটিং পজিশনটা অনেক কমফোর্টেবল, আর স্পিড গেইনটা অনেক, মানে রেসপন্সটা ইঞ্জিন অনেক তাড়াতাড়ি করে আগের বাইকগুলোর তুলনায়। এটা রেসপন্সটা আমার কাছে তাড়াতাড়ি মনে হয়েছে। ইঞ্জিন রেসপন্স। সাভারের পরেই তো টাঙ্গাইল রোড। জি। তো টাঙ্গাইল রোডটা এখন এক্সপ্রেসওয়ে। যখন আপনি তাহসান তো V3 নিয়ে আপনাকে ছাড়ার কথা না, কারণ আপনি পিলিয়ন নিয়ে একটু স্লো হবেন, এটাই স্বাভাবিক। তো ও কি পাগলা টান দিয়ে একদম বের হয়ে গেছে? না, আমি তো প্রথমে বললাম যে বাইকটির সাথে আমার একটু সময় লেগেছে প্রথম। ওই সময়টা কিন্তু ও আমার আগেই ছিল। আচ্ছা। পরে যখন আমরা এক্সপ্রেসওয়েতে উঠলাম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে, তখন খুব একটা গ্যাপ ছিল না, ওর সাথে আমার হয়তো 50-100 মিটার ডিফারেন্স ছিল।
যেহেতু আমার পিলিয়ন আছে, আমার একটু ওর মতো সিঙ্গেল যখন একজন রাইড করে, পিলিয়ন একটা মেয়ে পিলিয়ন নিয়ে তো ওইভাবে রাইড করা যায় না। তো সেই ক্ষেত্রে আমার সাথে ওর খুব একটা ডিফারেন্স ছিল না, আমরা একসাথেই ছিলাম। তো তাহসান, তুমি তো পিছন থেকে বা সামনে থেকে লুকিং গ্লাসে তুমি দেখতেছিলে R15M কিভাবে রাইড হইতেছে, তো তোমার সাথে সাথে ও চালাচ্ছিল, তখন মানে এম কে নিয়ে তোমার ধারণা কি তখন? R15M এর স্পেকটা যখন প্রথমে দেখলাম, তো সেখানে দেখতে পেলাম যে এটার পাওয়ার ফিগারটা কিছুটা ড্রপ করেছে, কিন্তু হচ্ছে ইনিশিয়াল টর্কটা বেড়েছে। তো সেক্ষেত্রে প্রথমে মনে করেছিলাম এটার হয়তোবা টপ স্পিডের দিক থেকে কিছুটা কমতি হতে পারে R15 ভার্সন 3 এর থেকে, কিন্তু যখন হাইওয়েতে দুটো একসাথে চালাচ্ছিলাম তখন কোনো দিক থেকে মনে হয়নি যে এটা কোনো অংশে R15 ভার্সন 3 BS4 এর থেকে পিছিয়ে আছে। আর R15M এর যদি বিশেষ দিক বলতে যাই, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা লুক। এটা যখন যেখান থেকে আমরা যাচ্ছিলাম, নতুন বাইক, তারপর হচ্ছে এর অ্যাগ্রেসিভ লুকটার কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করছিল। তো যে জিনিসটা আমার কাছে কিছু দিক থেকে এটা হয়তোবা সবার সাথে আমার নাও মিলতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে R15 ভার্সন 3 থেকে R15M এবং ভার্সন 4 এর লুকটা কিছুটা বেটার করেছে। কিন্তু এর অ্যারোডাইনামিক্সের ডিজাইনটার কারণে এটার স্পিডটা দেখলাম যে খুব তাড়াতাড়ি গেইন হচ্ছিল, আর এর ভিভিএটা একটু আগে টাচ করতেছে, যার জন্য 0 to 100-এ এটা V3 থেকে কিছুটা আগানো থাকবে। একটা কমন ভার্ব সবার কাছেই শোনা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে V3 যে টপ, R15 ভার্সন 4 এর ওই টপ নাই, কিন্তু তুমি তো V3 চালাও, তো R15 ভার্সনে আমার বলা উচিত না যেহেতু পিলিয়ন নিয়ে টপ স্পিড চেক করার প্রশ্নই আসে না, কিন্তু সামহাও কি মনে হয়েছে যে তুমি টান দিয়ে অনেক আগে গেছো, তুমি ও কিন্তু উনি তোমাকে ধরতে পারতেছে না, এরকম কিছু? না, আমার এরকম কখনো মনে হয়নি যে সে আমাকে হচ্ছে ওভারটেক করে চলে যাবে বা তার হচ্ছে পাওয়ার লস হচ্ছে বা সে আমার সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না। ভার্সন 4M দুটোই হচ্ছে যথেষ্ট পরিমাণে ক্যাপাবল। প্রথম দিনে যাত্রা শুরু হয়ে আপনারা কোথায় গিয়ে রাতে স্টে করলেন? আমরা প্রথম দিন সরাসরি চলে যাই একদম তেঁতুলিয়াতে। মানে কয়টা বাজে ঢাকা থেকে শুরু করেছিলেন? আমরা ঢাকা থেকে শুরু করেছিলাম প্রায় 9:30টার দিকে সকাল। আমরা যখন তেঁতুলিয়া পৌঁছাই, যেহেতু ওই দিন রাস্তায় অনেক জ্যাম ছিল, আপনারা জানেন রাস্তায় কাজ চলতেছে, আমরা যেহেতু পিলিয়ন আছে, বিশেষ করে আর মেয়ে পিলিয়ন, আমরা অনেক জায়গায় দাঁড়াইতে হয়েছে, অনেক জায়গায় দাঁড়াইতে হয়। তো আমরা আস্তেই যাচ্ছি, কোনো টানাটানি না, আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম যতটুকু যাওয়া যায় আর কি। আমরা একবারে ডিরেক্ট তেঁতুলিয়াতে চলে যাই, ওখানে ডাক বাংলোতেই ছিলাম আমরা রাতে। আমরা যখন পৌঁছাই তখন মনে হয় রাত 1:15 মিনিট এমন হবে। তাহলে টোটাল 460-70 কিলোর মতো চালানো হয়েছে? না, 460-70 কিলোমিটার না, 500 প্লাস, 503 কিলোমিটার। 503? আমি পুরো জিরো করে গেছি, তো এখান থেকে আমি বলতে পারবো। আর সবচেয়ে বাইকের ভাঙা রাস্তায় যখন আমরা যমুনা সেতুটা পার হই বগুড়ার আগে, এই রাস্তাটা খুবই ভাঙা, যেহেতু কাজ চলতেছে রাস্তাটা, আপনারা অনেকেই জানেন, আপনারাও গেছেন কিছুদিন আগে। আমার কাছে ওইখানে আপসাইড ডাউন সাসপেনশন এবং মনোশকটা এত ভালো লাগছে, মানে বুঝতে পারলাম ভাঙা রাস্তায় খুব ভালো ফিডব্যাক দিয়েছে। যেহেতু আমি V2 চালাই, ওটার সাথে এটার কোনো তুলনাই হয় না, মানে তুলনা করা এটাই বোকামি মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, যেহেতু আপনি V2 চালান, একটা স্পোর্টস বাইক, মানে অনেকেই বলে যে প্রথম চালালে হাতটা ব্যথা করে, তো এই জিনিসটা আপনি কি V4 এ পাইছেন? না, কোনো ব্যাক পেইন বা কবজি ব্যথা, কোনো ব্যথাই আমার করে নাই, যেহেতু আমি এটাতে অভ্যস্ত, আজকে অনেক বছর চালাচ্ছি, 1,15,000 কিলোমিটার আমার রানিং আমারটা। তো আমি ওটাতে অভ্যস্ত, আমার ওইটা আরো কমফোর্টেবল, ওটা তো ব্যথা করার কোনো প্রশ্নই আসে না। তো এটাতে আমার কোনো সমস্যা হয় নাই। আর ভাঙা রাস্তায় ABS এবং ট্রাকশন কন্ট্রোল যেটা খুব ভালো ফিডব্যাক দিছে। গুড়ি পাথর ছিল, রাস্তায় কাজ চলতেছে, ওইখানে কোনো প্রকার কোনোভাবে একটা ব্রেক মিস হয় নাই, কোনো স্কিড করে নাই। এটা খুবই মানে নামকাওয়াস্তে কোনো ফিচার নাই, না নামকাওয়াস্তে অ্যাকচুয়ালি কাজ করে এটা, এবং এটা মানে পরীক্ষিত আমার হাতে। আমি যে 2000 কিলোমিটার চালাইলাম, 2000 কিলোমিটার কোথাও আমি ইচ্ছা করি এটা হোক ওই রাস্তায়, হোক কক্সবাজার রাস্তায়, এই যে ভাঙা পিচ্ছিল রাস্তায় কোথাও একটু স্কিড করে নাই বাইক, খুবই কমফোর্টেবল ছিল। ভাই, পরদিন সকালে নাকি কয়টার দিকে রওনা দিলেন? 4টার দিকে। আচ্ছা, রওনা হওয়ার পরে আমি যতদূর জানি ওই দিন খুব বৃষ্টি হয়েছিল এবং পথে প্রচন্ড জ্যাম ছিল, আর ওই রাস্তাটাতে তো অনেক কনস্ট্রাকশন হচ্ছে, যার কারণে অনেক ভাঙা। সো অ্যাজ এ পিলিয়ন হিসেবে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটুকু বলতেন যে এটাতে আপনি কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়েছেন কিনা, বা অনেকে যে টায়ার্ড হয়ে যায় অতি দ্রুত, এইটা কি আপনি কি ফিল করতে পেরেছেন কিনা?
না, যেহেতু আমি স্পোর্টস বাইকে বসে অভ্যস্ত, সেক্ষেত্রে আমি যেহেতু হ্যাংলা পাতলা, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হয় বা ভারী কেউ হয়, সেক্ষেত্রে হয়তো বা তার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যা তাহসান, তোমার বাইকে ফগ লাইট আছে, যার কারণে তোমরা বিকাল 4টার দিকে রওনা হয়েছো। আমি যতটুকু জানতে পেরেছি, বগুড়া তোমরা যখন ক্রস করো তখন তো রাতের কাছাকাছি হয়ে যায়, রাতেই মনে হয়। আর ফগ লাইট থাকার কারণে তুমি তো এটা তোমার মতো চালিয়ে গিয়েছো। কিন্তু যাদের ফগ লাইট ছিল না, যেহেতু ওটা টেস্ট বাইক ছিল, কোনো ফগ লাইট ছিল না, তো ওনারা টেস্ট বাইকটাতে ফগ লাইট ছাড়া ওনারা কি তুমি দেখেছো যে ওনাতে চালাতে কোনো অসুবিধা হচ্ছে, বা যেটা হয় লাইটের আলো যদি কম থাকে স্পিড কম করে দেয়? তো এই ক্ষেত্রে তোমার মতামত কি? R15 ভার্সন 3 যে স্টক লাইটটা, সেটা হচ্ছে আলো কম, সেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমি ফগ লাইটটা ব্যবহার করি। কিন্তু R15 ভার্সন 4 এবং MM তারা যে হচ্ছে বাইফাংশনাল LED হেডলাইটটা ইউজ করছে, সেটা রাতের জন্য যথেষ্ট পর্যাপ্ত আমার কাছে মনে হয়েছে। কারণ কিছু কিছু সময় আমি আমার ফগ লাইটটা বন্ধ করে হচ্ছে একই সাথে চালানোর চেষ্টা করতেছিলাম, তখন দেখছিলাম যে R15M সে হচ্ছে আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। সে চালানোর সময় যথেষ্ট পরিমাণে কনফিডেন্স পাচ্ছিল, যেটা হচ্ছে R15 ভার্সন 3 স্টক হেডলাইট আমি পাচ্ছিলাম না। আমরা ওনাদেরকে বাইক দুটোর টেস্টের জন্য পাঠিয়েছি। এখন টেস্টে পাঠানোর পরে আমরা একটা বাইকে ট্রেকার স্পিডির আমাদের ডিভাইস, জিপিএস ডিভাইস ইনস্টল করে দিয়েছিলাম, যার ফলে আমরা এখানে অফিসে বসে তাদেরকে মনিটর করতে পারছিলাম কোথায় কোথায়। তা আমরা যেটা দেখেছি, প্রচণ্ড জ্যামে ওনারা স্টাক, প্লাস হচ্ছে অনেকগুলা ব্রেক দিয়ে দিয়ে নিজের মানে আস্তে আস্তে, এখানে কোনো এটা টাইম ট্রাভেল ছিল না যে টেকনাফে দিলে আমাকে 15-16 ঘন্টার ভিতরে করতে হবে। সো আমরা যেটা দেখতে পেয়েছি, রাতের বেলা আপনারা খুব ব্রেক দিয়ে দিয়ে এসছেন। তো ঢাকায় এসে কয়টার দিকে পৌঁছেছেন? ঢাকায় এসে পৌঁছেছি আপনার সকাল সাড়ে 6টা-7টার দিকে। আচ্ছা আচ্ছা। সো তারপর হচ্ছে টুইস্টটা, আমরা ওখানে এমটা রাখলাম, ওখান থেকে ভার্সন 4 ওনাদেরকে দিলাম। ভার্সন 4টা নিয়ে ওনারা টেকনাফের দিকে রওনা হলো। জি। চিটাগং থেকে দেন? চিটং থেকে তো জানেন, চিটং আমরা যখন পৌঁছাই তখন খুব একটা হয় নাই, রোদ উঠতেছিল মাত্র। আর রাস্তাটাতে আপনারা জানেন ভালো করে, লবণ পানি, মাছের পানি, তারপরে এর মধ্যে ট্রাক্টরে মাটি নিচ্ছে, যে রাস্তার কাজ চলতেছে, মাটি পরে পুরা সোনাই সোহাগা মাখামাখি অবস্থা। চিটাগং থেকে কক্সবাজার বা চিটাগং কক্সবাজার রোড আমার মতে আমার খুব আতঙ্কের রোড। কারণ এখানে রাতের বেলা যে ট্রাকগুলো চলে, এগুলা মাছ পরিবহন করে, মাছের পানি, তারপর লবণ পরিবহন করে, লবণের পানি, যার ফলে খুবই পিছলা হয়ে থাকে রাস্তা, বিশেষ করে স্পিড ব্রেকারগুলোর কাছে। কারণ ওই স্পিড ব্রেকারগুলোর কাছে এসে যখন ব্রেক করে, তখন পানিটা খুব বেশি ওই জায়গাগুলোতে পড়ে। সো বাইকাররা যখন ওই রোডে যান, খুবই সতর্ক থাকবেন, এই অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে যতটুকু পারেন রক্ষা করার ট্রাই করবেন। সো প্রথম প্রশ্ন হচ্ছে কি, এখানে কতবার স্কিড করেছেন? একবারও না। হয়তো আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, একবারও না। শুধু তাহসান আমার সামনে ছিল, আমার ক্যামেরা ভিডিওটা আছে কিনা আমি জানি না, ওর তো পিরিলি রসো টায়ার লাগানো, হয়তো অন্য কোনো নর্মাল টায়ার হলে আমি জানি না, এটা আল্লাহ মালুম, হয়তো স্কিড করে মানে ভালো একটু দুর্ঘটনা করতো। ও যখন স্কিড করে আমার সামনে তাকাই আছে, ওর মানে প্রায় আপনার বাইক এভাবে একবারে ঘুরে যায়, পুরো ঘুরে যায়। যখন স্পিড ব্রেকার দেখে সামনে, আপনি চিনবেন, নতুন ব্রিজ থেকে ক্রস করে একটু সামনে গেলে 2টা পেট্রোল পাম্প পড়ে, পাম্পের পরে 2টা ট্রান আছে, একটা হাসপাতাল আছে, জায়গাটার নাম আমি জানি না, ওইখানে 2টা স্পিড ব্রেকার আছে, স্পিডগুলো দূর থেকে দেখা যায় না। এবং ওই জায়গাটায় মাছের পানি পড়ে, আমরা আগেই ভিডিওটা নিয়েছিলাম, ওই তার একটু আগে ভিডিওটা নিয়েছি, ওই যে রাস্তার উপরে একটা মোটা আস্তরণ পড়ছে, জুতা দিয়ে যখন আমরা ঘষা দিয়েছি তখন দেখি পুরা মানে আস্তরণ পুরা প্রায় অনেক 2 থেকে 3 mm আস্তরণের মতো। যখন ও টান ছিল মোটামুটি ভালোই, 70-80 এরকম চলতেছিল, ও হঠাৎ করে যখন স্পিড ব্রেকার দিকে ব্রেক করছে, পুরা পিছন সাইড ঘুরে গেছে ওভাবে। আমি ভয় পেয়ে গেছি পুরা দেখে। আমি ওর পিছনেই ছিলাম, বেশি দূর না, হয়তো 20-25 মিটার দূরে আমিও ব্রেক করছি ও দেখা দেখি, কিন্তু আমারটা তেমন কোনো স্কিড করা বা বাইক ঘুরে যাওয়ার মতো কোনো কিছুই হয়নি। আমার মনে হয় আপনার পিলিয়নের কারণে একটা ওজন ছিল, যার ফলে আপনার বাইকটা স্টেবল, পিলিয়নের কারণে ওজন ছিল বাইকটা, ওটাও আপনার একটা কথা, ট্রাকশন কন্ট্রোল তো অন ছিল। এখানে একটা কথা বলে রাখি, বাইকের কিন্তু ট্রাকশন কন্ট্রোল অন করা যায় আবার অফ করা যায়। আপনারা যখন এই টাইপের রোডে রাইড করবেন, যারা রাইডার আছে, এই টাইপের শুনতেছেন প্লিজ এটা খুব কেয়ারফুলি, যারা এই টাইপের রোড রাইড করবেন, তখন অবশ্যই আপনি চেক করে নেবেন ট্রাকশন কন্ট্রোলটা অন আছে কিনা, এটা অবশ্যই চেক করে নেবেন।
কারণ আমি এটা পরীক্ষিত, এটা যখন আমি দেখলাম ওই রাস্তায় খুবই খুবই কাজের একটা জিনিস, ট্রাকশন কন্ট্রোল এবং ABS, মানে দুইটা জিনিস থাকায় বাইকের কন্ট্রোলিং অনেক গুণে বেড়ে গেছে। অনেক গুণে বেড়ে যাওয়া মানে আত্মবিশ্বাসটা বেড়ে যাওয়া। এইটাই দরকার। একটা ইয়ামাহা বাইকগুলো আমরা যতটুকু জানি হচ্ছে কমফোর্ট এবং সেফটিতে সবচেয়ে বেশি নজর রাখে। সো এই ফিচারগুলো বিশেষ করে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, এগুলো একদম নিউ থিং আমাদের বাংলাদেশে। এই বাইকগুলোর মাধ্যমে এটা বাংলাদেশে লঞ্চ হলো। এটা একটা আমি মনে করি আস্তে আস্তে বড় বাইকগুলোর ফিচারগুলো ছোট লোয়ার সিসির বাইকগুলোতে ঢুকে যাচ্ছে। সো এটা একটা আমাদের জন্য বাংলাদেশি হিসেবে, বাইকার হিসেবে সবার জন্য একটা পজিটিভ থিং আই বিলিভ। সো তাহসান বললো প্রচুর পরিমাণ স্কিড করেছেন, কিন্তু কন্ট্রোল করলেন কিভাবে? ওই রাস্তাটার যে অবস্থা ছিল, তো সেখানে আমার জায়গায় যদি অন্য কোনো রাইডার থাকতো হয়তো বা সে একটা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো। কিন্তু আমি যেটা দেখলাম R15 ভার্সন 4-এর ট্রাকশন কন্ট্রোল থাকার কারণে ওই রাস্তায় সে হচ্ছে তার সামনের চাকা এবং পিছনের চাকার যে গতিটা সেটা ECU দ্বারা কন্ট্রোল হয়েছে, কিন্তু যেটা হচ্ছে আমার ভার্সন 3-তে হয়নি, যার কারণে হচ্ছে আমার চাকাটা স্কিড করেছে বলতে আমার ABS সেখানে ঠিকঠাক মতো কাজ করছিল, কিন্তু ABS কাজ করার পরেও চাকাটা আমার স্লাইড করে সরে গেছে। তাই আমি মনে করি যে বর্তমানে ট্রাকশন কন্ট্রোল থাকাটা একটা জরুরি একটা জিনিস। তো এখন আসবো হচ্ছে গিয়ে মাইলেজ। তোমার ভার্সন 3-তে মাইলেজ কত পেয়েছো? আমার ভার্সন 3-তে আমার মিটারে অ্যাভারেজ 46-47 এমন শো করেছে। আর R15M এবং ভার্সন 4-এ যেটা দেখলাম সেটা 1.9 লিটার পার 100 কিলোমিটার্স। তাহলে আমরা যদি এটাকে মাইলেজ হিসাব করি তাহলে 52-53। এটা আমার মনে হয় যেটা যে নতুন বাইক হয়েছে তো তাই মাইলেজটা বেশি পাইছে না, এটা হচ্ছে প্রথমে আমাদের কাছেও কিছুটা আশ্চর্যজনক মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের ট্রিপটা শেষ করার পরে যখন ফুয়েলের হিসাব করতে গেলাম, এই টোটাল 1900 কিলো রাইডে আমার বাইকে ফুয়েল লেগেছে 3780 টাকার, এবং R15 ভার্সন 4 এবং M-এ দুটো মিলিয়ে ফুয়েল লেগেছে 3265 টাকার। তো যেখানে টোটালে একটা 500 টাকার মতো হচ্ছে ডিফারেন্স আমি পেয়েছি, 5 লিটারের মতো। আমরা যদি 40 করেও ধরি তাহলে 200 কিলোমিটারের ডিফারেন্স বলা যায়। জি, ওকে, এটা নিয়ে হয়তোবা আমরা আরো ইনডেপথ আমাদের টেস্ট রাইড রিভিউতে প্রকাশ করব, তখন হয়তোবা আরো কনফিডেন্টলি বলতে পারবো যে আরো কত মাইলেজ পাওয়া গেল। আর যে জিনিসটা জানতে চাই, মানে প্রশ্নটা করা উচিত কিনা তা জানি না, সেটা হচ্ছে গিয়ে বাইকের টপ স্পিড R15M এবং R15 ভার্সন 4 দুইটারই। আসলে টপ স্পিড চেক করি না, এটা ভুল, এটা মিথ্যা। আমি যেহেতু পিলিয়ন ছিল তারপরে আমরা টপ স্পিড চেক করছি। আচ্ছা, তো আমি যাওয়ার সময় চেক করছি, আসার সময় চেক করছি। যাওয়ার সময় আমি পাইছিলাম 137 টপ। আচ্ছা, যা আমার ভিডিও রেকর্ডও আছে, পিলিয়ন সহ। তো আমি যখন আবার টেকনাফ যাচ্ছিলাম, ঢাকা চিরং হাইওয়েতেও চেক করছি, আবার মেরিন ড্রাইভও চেক করছি, ওইটাও কাছাকাছি 37-38। হ্যাঁ, 38। যখন আমি আবার পিলিয়ন ছাড়া চেক করছি তখন আমি 40+, 45-46 পর্যন্ত পাইছি। আরও তোলা যাইতো, কিন্তু আমি আর প্রেসারটা দেই না। ইঞ্জিন পারফরম্যান্স দুটোটারই সেম, এখানে ইঞ্জিনের কোনো চেঞ্জ নেই, শুধু ফিচারের। ওকে, এত বড় জার্নি করছেন, আপনাকে পিলিয়ন হিসেবে পাঠানো হয়েছে যে আপনি টায়ার্ড হন কিনা বা এটা কমফোর্ট কেমন এটা জানার জন্য। লাস্টে এক কথাই বলেন যে এটা আসলেই মানে পিলিয়ন হিসেবে বসা, বা অনেকেই তো আপনাদের মতো ট্রাভেল করবে হাজব্যান্ড ওয়াইফ বা ফ্রেন্ডরা মিলে, সো এই ক্ষেত্রে আপনি কি তাদেরকে সাজেস্ট করেন এটা বাই করার? অবশ্যই, এটা হ্যাংলা পাতলা যারা আছে তাদের জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, পারফেক্ট হবে। আর যদি এটা ব্যাক ক্যারি করতে চাই, পিঠে ব্যাক ক্যারি করলে তো এটা ব্যথা হবেই, সো অনেকে ফুয়েল ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক ব্যাগ ইউজ করে, ওই ক্ষেত্রে মনে হয় ট্রাভেলের করতে হেল্প হবে। হ্যাঁ, হেল্প হবে। ভাই, সবার শেষে একটা কথাই সবাই যেটা জানতে চায় সেটা হচ্ছে এই বাইকটা মানুষ কেন কিনবে? আসলে যারা স্পোর্টস বাইক পছন্দ করে, আমার মনে হয় তাদের এই বাইকটা প্রথম পছন্দ। কেন? যে ফিচারগুলো এই বাইকটাতে আছে এটা অন্য কোনো বাইকে নাই। শুধু ফিচারগুলো দিয়ে শেষ না, এগুলো কিন্তু ট্রু। আমরা রোড টেস্ট করে বুঝতে পারছি, আমি না হলে আমি নিজেই বিশ্বাস করতাম না যে আসলে ফিচারগুলো কাজ করে কিনা। যখন আমি রোডে বাইকটা টেস্ট করলাম, বুঝতে পারলাম যে বাইকটা আসলেই কাজের,
ফিচারগুলো আসলেই কাজের, এগুলো একজন বাইকারের জন্য এবং আমাদের দেশে রাইড করার জন্য ফিচারগুলো খুবই খুবই দরকার। আর একটা জিনিস আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে কি একটা স্পোর্টস বাইক থেকে 40 to 45 কিলোমিটার মাইলেজ পাওয়া এটা আনবিলিভেবল। এটা হয়তো বা R15 এই সিরিজগুলা ভার্সন 3 ভার্সন 4 এইগুলো না আসলে হয়তো বা আমরা বিলিভই করতাম না। জি, অনেকে মনে করে এত টাকা দামের বাইক হয়তো অনেক ফুয়েল কস্ট অনেক কিছু, কিন্তু আসলে কিন্তু না। একটা কমিউটার বাইকের চেয়ে একটা স্পোর্টস বাইকে ফুয়েল অনেক কম বার্ন হচ্ছে। তাছাড়া তুমি তো V3 চালাইছো, কিন্তু মাঝে মাঝে তো ওই দুইটাও টেস্ট করছো জানি। সো লাস্ট তুমি বলে দাও মানে আসলে কেন বাইকটা মানুষ কিনতে চাইবে, তোমার পার্সপেক্টিভ কি বলে, যেহেতু তুমি V3 রেগুলার চালাও। একজন V3 রাইডার যদি সে চিন্তা করে যে আমার একটা ফ্রেশ লুকের বাইক দরকার, V3 হচ্ছে মার্কেটে অনেক বছর ধরে আছে, কিন্তু তার নতুন একটা লুক দরকার, নতুন স্লিক ডিজাইন দরকার, তো সে R15 ভার্সন 4 অথবা M নিতে পারে। R15 ভার্সন 4 এবং M নেওয়ার অন্যতম যে কারণটা আমি দেখব সেটা হচ্ছে এর মোর রিফাইন্ড ইঞ্জিন। এছাড়া ব্রেকটা আমার কাছে ভার্সন 3 থেকে অনেক বেটার মনে হয়েছে। ব্রেকিংয়ে এরা কিছুটা চেঞ্জ করেছে, যা হচ্ছে ভার্সন 3 থেকে আরও ভালো করেছে এর পারফরমেন্সটাকে। সো ইফ ইউ আর লুকিং ফর এ গুড লুকিং বাইক অ্যান্ড বেটার পারফরমেন্স অ্যান্ড বেস্ট ইন দ্য সেগমেন্ট, দেন গো ফর R15 ভার্সন 4। তো শুনলেন তো, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিস্তারিত রিভিউ নিয়েও আমরা নেক্সট কোনো পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব। মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।